তুমি করবে না আমি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছো। আমরা আজ আমার এটার পঞ্চম ক্লাস। আজকে আমরা পিছনের দিনে আমরা কি কি শিখছিলাম সে বিষয়টা আমি বরাবরই যারা নতুন আসে তাদের জন্য একটু ধারণা দিয়ে দিই। প্রথম দিন আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস বলছিলাম, সেখানে বলছিলাম ইনফরমেশন কাকে বলে, রিসোর্স কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, লাইব্রেরি কাকে বলে, ইনফরমেশন কাকে বলে, ডেটা কাকে বলে, মেটা ডেটা কাকে বলে, ইনফরমেশন রিসোর্স কি, গ্রন্থাগার সম্পদের বিষয়টা কি, বুক সিলেকশনের সাথে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। পরের দিন আমরা বলেছিলাম যে রিসোর্স কাকে বলে, সেই গ্রন্থাগার রিসোর্স কত প্রকার, সেই বিভিন্ন প্রকার রিসোর্সের আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আসলে এই পুস্তক নির্বাচন সম্পর্কে বিভিন্ন মনীষীদের মতবাদ এবং বিভিন্ন মনীষীদের বাণী সম্পর্কে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা টপিকস, বুক সিলেকশন প্রিন্সিপাল এন্ড পলিসিস। এখন এখানে একটা বিষয় সবসময় আসবে, একটা প্রশ্ন এখান থেকে সবসময় আসে, অর্থাৎ পুস্তক নির্বাচন বলতে কি বুঝো বা বুঝায়, পুস্তক নির্বাচনের প্রয়োজনীয়তা কেন, কিংবা পুস্তক নির্বাচন বলতে কি বুঝায়, পুস্তক নির্বাচনের সাধারণ নীতিমালা আলোচনা করো। অথবা আরেকবার পড়বে পুস্তক নির্বাচন বলতে কি বুঝায়, পুস্তক নির্বাচনের পলিসি সমূহ আলোচনা করো। এই যে পলিসি এবং প্রিন্সিপাল, এই দুইটা জিনিস নিয়ে সবাই আমাদের ভিতরে একটা এক করে ফেলে। একটা এটাকে যদি আমি বলি লেজি গোবর অবস্থা, তাও হতে পারে। আসলে এই দুটা ভিন্ন ভিন্ন জিনিস, সেটা আমরা আমাদের আজকের আলোচনায় আমরা টোটালি সেই বিষয়টা আমরা বুক সিলেকশন প্রিন্সিপাল এবং পলিসিস নিয়ে আলোচনা করব। এবং যথারীতি এই আলোচনার পরে এই দুটো চ্যাপ্টার, আজকে চ্যাপ্টার 3 থেকে এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের কি কি কোশ্চেন হতে পারে সে বিষয়টাও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এই উপস্থাপনার পরে আপনাদের কাছ থেকে আমরা যেটা নিব সেটা হলো কোশ্চেন। আশা করব যে এই সম্পর্কে কোনো কোশ্চেন, তারপরে যথারীতি আমরা অন্য দিনের মতো শেষ করব। তো সরাসরি আমরা চলে যাই, দেরি না করে স্লাইডে চলে যাই। আপনারা দ্রুত পয়েন্টগুলো লিখবেন, পরবর্তীতে এটার সাথে আপনারা মিলিয়ে আলোচনা করবেন। দেখবেন যে আমাদের বই এবং যে কথাগুলো আমি ক্লাসের আগেই বললাম, এই রেফারেন্স গুলো আপনারা ব্যবহার করবেন। দেখবেন যে মাশাআল্লাহ সুন্দর একটা জিনিস হয়ে গেছে। তার কারণ দ্রুত আমরা আপনাদের ক্লাস টেস্টে যাব আর কি। ওকে, ওয়েলকাম ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের 812603 কোর্সের আজকে আমাদের লেকচার নাম্বার 5। আমরা আজকে শিখব বুক সিলেকশন প্রিন্সিপালস এন্ড পলিসিস। একটু খেয়াল রাখেন, সামনে আমরা একটু খেয়াল করি। বুক সিলেকশন প্রিন্সিপাল এন্ড পলিসিস আজকে আমরা গিয়ে করব। ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্টের আজকে 4 তারিখ। আমি আপনাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আমি এডুকেশন মিনিস্ট্রি লাইব্রেরিয়ান হিসেবে আপনাদের সাথে আছি। আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় থাকবে পুস্তক নির্বাচনের। দেখেন, প্রিন্সিপাল হচ্ছে নীতিমালা, খেয়াল করেন, প্রিন্সিপাল এন্ড পলিসিস অফ বুক সিলেকশন। খেয়াল করেন একটু, প্রিন্সিপাল হলো নীতিমালা আর পলিসি হলো কৌশল। দুইটা জিনিস কি এক? না। কিন্তু দেখবেন আমি একটা জিনিস খেয়াল করছি, এটা অনেক বই, প্রায় লেখকের বাংলাদেশের কিছু কিছু বইপত্র, বিভিন্ন জায়গা থেকে কিছু গাইড টাইড কিনো বিভিন্ন বইপত্র আমি দেখছি যে এই দুটোকে একটা করে ফেলছে। আসলে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমরা আমাদের আলোচনার সামনে সেটা নিয়ে যাব। প্রিন্সিপাল হচ্ছে নীতিমালা আর পলিসি হলো কৌশল। একটা পলিসি অ্যাডাপ্ট করেন এক একজন। হোয়াট ইজ প্রিন্সিপাল? প্রিন্সিপাল হচ্ছে নীতিমালা। একটা মানুষের বলে, কথায় বলে এই লোকটা স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক। একটা মানুষের চরিত্র যদি দুর্বল নষ্ট হয়ে যায়, মানুষের নীতি যদি নষ্ট হয়ে যায়, প্রিন্সিপাল যদি নষ্ট হয়ে যায়, তাহলে তাকে আর মানুষ বলা হয় না। কিন্তু পলিসি, আমি আজকে এই পলিসি একটা তৈরি করলাম, এই পলিসিটা পরিবর্তন হতে পারে। আমার এটা কৌশল। আমার কৌশল হলো আমার ছাত্রদেরকে আমি পিঠে হাত বুলাইয়ে আমি ছাত্রদেরকে খুব আপন করে নিয়ে কথা বলি। কিন্তু যখন আমার ছাত্র আমার আপন কথা শুনবে না, তখন আমার কৌশল পরিবর্তন হবে, তখন আমি হার্ড লাইনে যাব। কাজেই প্রিন্সিপাল কাকে বলে? যেটা অপরিবর্তনযোগ্য। প্রিন্সিপাল কি জিনিস? প্রিন্সিপাল হচ্ছে অপরিবর্তনযোগ্য। আর পলিসি হলো সেটা সময়ের অভ্যন্তরে, সময় থেকে সময়ান্তরে এটা পরিবর্তন হতে পারে, পরিবর্তনশীল। রাইট। যেমন আমি একটা দোকান করছি, আমি বলছি এই দোকানে বাকি বিক্রি হয় না, কিন্তু 3 মাস পরে দেখলাম এই এলাকা সবাই কর্মী শ্রেণীর লোক
মাসের শেষে তারা টাকা দেয়। এখন আমার কৌশল পরিবর্তন হতে পারে। ওকে, আমরা আলোচনায় গেলে সেটা ডিটেল যাব। তা আলোচনায় প্রশ্নটা যেভাবে প্রথমে হবে, প্রথমেই বলবে পুস্তক নির্বাচন বলতে কি বোঝায়। গত ক্লাসে আমরা এটা পড়েছিলাম। পুস্তক নির্বাচন কি? পাঠকের চাহিদা, পুস্তকের মান, আত্মিক সঙ্গতি লিখে গ্রন্থকারের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যে প্রক্রিয়া গ্রন্থকার সম্পদ সংগ্রহ করা হয় তাকেই পুস্তক নির্বাচন বলে। তিনটা শব্দ: পাঠকের চাহিদা, পুস্তকের মান, আত্মিক সঙ্গতি আর লাইব্রেরির লক্ষ্য উদ্দেশ্য। এটা আমি গতদিন পড়েছিলাম, জাস্ট রিপিট করার জন্য। এই যে আমরা সেই কথাটা এখানে বলেছিলাম, দেখেন এটা আমরা আজকে আর আলোচনা করবো না। গতদিন আমরা পুস্তক নির্বাচন সম্পর্কে বলেছিলাম। দুটো কথা মনে রেখেছিলাম, মেলভিল ডিউর কথা আর একটা ফ্রান্সিস ডুরির কথাটা মনে রেখেছিলাম। মেলভিল ডিউ কি বলছিল? The best reading for the largest purpose, largest number at the lowest cost. বলছিল কম মূল্যে সর্বোত্তম বই বৃহত্তর জনগোষ্ঠীর জন্য সেবা দেব। 1876 সালে এলে এইটাকে সব থেকে বেস্ট সংজ্ঞা বলে মনে করছিল। এটা গতদিনকের ইয়েতে ছিল। আপনি প্রত্যেক প্রশ্নের সাথে এটা মুখস্থ করে বলবেন। এই স্লাইডটা প্রতি প্রশ্নের সাথে থাকবে এই পুস্তক নির্বাচন বলতে কি বুঝো দিয়াই। তারপরে ফ্রান্সিস ডুরির একটা সংজ্ঞা। The high purpose of the book selection is to provide the right books, the right times to the right readers. দেখছেন, এটা কতদিন আমরা পড়েছিলাম। সে বলছিল সঠিক সময়ে সঠিক বইটি সঠিক পাঠককে প্রদান করতে হবে। এই ছিল আমাদের পুস্তক নির্বাচনের গত দিনের। আমি এই জন্যই তো এখানে আর আজকে টাইম ব্যয় করলাম না। এই স্লাইডটার স্ক্রিনশট আপনারা নিতে পারেন। বারবারই এই অংশটুকু আপনারা মুখস্থ করে ফেলবেন, স্ট্রেট মুখস্থ করবেন। কোনো যারা সামনে আছেন, কানিজ আছেন, দেখছি আরো অনেকে আছেন, হিদায়াতুল্লাহ আছেন, তারপরে দেখছি মিজান আছেন, আরো যারা যারা দেখতেছেন সবাইকে বলবো আপনারা যারা আছেন সবাই মাইক বন্ধ করে রাখেন। কথা ইয়ে থেকে যখন কথা বলার দরকার শুধু তখন ইয়ে করবেন। আর আমরা যারা এই স্লাইডটা, এটা কিন্তু সব প্রশ্নের, মনে করেন আপনার পরীক্ষায় প্রশ্ন না পড়লেও এটা কিন্তু একটা রসগোল্লা, এ গোলালুর মতন। আপনার পরীক্ষায় পড়ে নাই কিন্তু আপনি এটা প্রশ্ন একটা পড়ছে, কিছু মাথায় নেই, প্রথমে আলোচনা করে দিলেন, দিয়েই প্রথমে লাগাই দিলেন যে এই বিষয়টা আলোচনা করার আগে পুস্তক নির্বাচন বলতে কি বোঝায় সেটা আমরা জানা আলোচনা করার দরকার। সেই আলোচনা করার জন্য হলে আপনি ডাইরেক্ট এখান থেকে 2 পাতা লিখে ফেললেন, দেখবেন যে আপনার জিনিসটা সুন্দর হয়ে গেল। যিনি খাতা দেখবেন সে মনে করেন না উনি ভালো জানেন। ওকে, আমরা এখানে যাব এখন। আমরা আলোচনা যাব পুস্তক নির্বাচনের নীতিমালা। পুস্তক নির্বাচন কাকে বলে? এখন বলো পুস্তক নির্বাচনের নীতিমালা। একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, পুস্তক নির্বাচনের নীতিমালা কি জিনিস। এই নীতিমালার সাথে 6টি বিষয় সম্পর্কযুক্ত। সামনে যারা আছেন তাদের যদি অন্য কোনো অ্যাসাইনমেন্ট থাকেন, আপনার ভিডিও হইতেছে তো সামনের দিকে, আপনি অন্যদিকে তাকাচ্ছেন, সামনে হিদায়াতুল্লাহ আপনি অন্যদিকে তাকাচ্ছেন কেন? অন্য কোনো কাজ থাকলে আপনি সেটা বন্ধ করে তাহলে আপনাকে একটু প্লিজ দেখেন নির্বাচন কি জিনিস। প্রিন্সিপাল শব্দের আবেদনিক অর্থ মূল নীতি বা নীতিমালা। এ ফান্ডামেন্টাল সোর্স বা মূল উৎস বা তত্ত্ব যা সর্বক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যে সকল নীতি সমূহ অন্য কোনো নিয়ম বা নীতি হতে উদ্ভব নয়। এটা কোর, এটা একটা মৌলিক নিয়ম, এর কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে পুস্তক নির্বাচনের ভূমিকা লিখে দেবেন। কাকে বলে? একবার প্রথমেই এই পুস্তক নির্বাচনের নীতিমালার সাথে 6টা বিষয় সম্পর্ক আছে। 6টা বিষয় এটার সাথে সম্পর্কযুক্ত। দেখেন এইটা হচ্ছে খুবই, এই 6টা বিষয় কি কি আমরা সেটা দেখি। একটা দেখেন পুস্তক নির্বাচন, একটা আছে পুস্তক নির্বাচন বলতে বললো পুস্তক নির্বাচনের থিওরি। থিওরি কি জিনিস? কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত বাণী। তারপর একটা ছিল কি পলিসিস, নীতি বা কৌশল। ভালো ফল পাওয়ার জন্য যে সকল কৌশল বা নীতি গ্রহণ করা হয় যা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। এই বুক সিলেকশন প্রিন্সিপালের সাথে এই 6টা প্রশ্ন এখান থেকে হতে পারে, অর্থাৎ এই 6টা বিষয় 6 রকম হতে পারে। কিন্তু আপনার যেটা পরীক্ষায় পড়বে আপনাকে কিন্তু সেটা লিখতে হবে। যদি প্রিন্সিপাল বলে এখানে থিওরি পড়ে তাহলে থিওরি লিখতে হবে, প্রিন্সিপাল পড়লে প্রিন্সিপাল লিখতে হবে। পরে দেখেন আরেকটা আছে প্রিন্সিপালস, নীতিমালা। নীতিমালা হলো সার্বজনীন, এর সাথে কোনো আপোষ করা হয় না বা সময় থেকে সময়ান্তরে এর কোনো পরিবর্তন করা যায় না। কোন পরিবর্তন যদি করা হয় তাহলে যে নীতি কোনোদিন পরিবর্তন হয় না। নীতির মানুষ তখন তাকে বলে নীতিভ্রষ্ট লোক। ঠিক আছে। আরেকটা বিষয়, 6টার বিষয় আর অন্যগুলো কি আছে? আরেকটা বিষয় আছে শুড বি কনসিডার, পুস্তক নির্বাচনের বিবেচ্য বিষয়। 4 নম্বর আছে শুড বি কনসিডার, বিবেচ্য। পুস্তক নির্বাচন কাকে বলে?
পুস্তক নির্বাচনের বিবেচ্য বিষয় সমূহ আলোচনা করে, এটা হতে পারে প্রশ্ন। এও পুস্তক নির্বাচনের নীতিমালার সাথে সম্পর্কযুক্ত। তারপরে বলতেছে কি প্রসেস, পুস্তক নির্বাচন বলতে কি বোঝায়, কিংবা পুস্তক সংগ্রহ বলতে কি বোঝায়। পুস্তক নির্বাচনের প্রসেস কি? প্রসেস হলো প্রক্রিয়া। প্রক্রিয়া হলো সংগ্রহ করার আগের পদক্ষেপ সমূহ। আপনি কালেকশন করবেন, পুস্তক সংগ্রহ করবেন, এই সংগ্রহ করতে গেলে কিছু প্রক্রিয়া আছে। আপনি বাসায় মেহমান এনে খাইতে দিবেন, বাজার করে আনার কিছু প্রসেসিং আছে না? আপনি তো আস্তে করে বাজার থেকে কিনে আনিয়ে মতো টেবিলে মাছ মাংস দিয়ে দিতে পারবেন না। পাক করে নেবেন, পরিষ্কার করবেন, ধুবেন, কাটবেন, ধুবেন, বিভিন্ন ধরনের লোকজনকে লাগাবেন। দিস ইজ দা প্রসেস। বুক সিলেকশনের কিছু প্রসেস আছে, এই প্রসেসটা আপনাকে এখানে এই 5 নম্বরে প্রক্রিয়া। আর একটা আছে মেথড। পুস্তক নির্বাচন কাকে বলে? পুস্তক সংগ্রহের পদ্ধতি সমূহ আলোচনা করে। সংগ্রহ হলো কি? সংগ্রহের মাধ্যমে, সংগ্রহের জন্য যে মাধ্যম গ্রহ হয় সেটা হচ্ছে মেথড। কয়টা বিষয় হলো? 6টা বিষয়। একটা থিওরি, একটা পলিসি, একটা প্রিন্সিপাল, একটা শুড বি কনসিডার, একটা আছে প্রসেস, আর একটা মেথড। আমরা কিন্তু এর আগের দিন থিওরিস্টটা পড়েছিলাম, আমরা থিওরিস্টটা পলিসিয়ান ফিলোসফিয়ান পলিসি পড়েছিলাম। আজকে আমরা শিখবো পলিসিয়ান প্রিন্সিপাল। আর পরে শিখবো আমরা, শিখবো এই বিবেচ্য বিষয়, পুস্তক নির্বাচনের বা মূল্যায়নের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয়। আর তারপরে শিখবো আমরা পুস্তক নির্বাচন যে করবো তার আগের প্রক্রিয়াটা কি, ধাপটা কি, আর কি কি মাধ্যমে গ্রন্থকারের কোন কোন পদ্ধতি অবলম্বন করে গ্রন্থকারের সংগ্রহ বাড়ানো যায়। এই বিষয়গুলোর সাথে এই টার্ম বা প্রত্যয়গুলো পুস্তক নির্বাচন কার্যক্রম বা নীতিমালার সাথে সম্পর্কযুক্ত। পুরো সিলেবাসের 4টা ইউনিট, এই 6টা কথাতে 4টা ইউনিট আপনাদেরকে ধারণা হয়ে যাবে। তাহলে কি হলো? নীতিমালা বলতে কি বুঝবো? সহজ কথায় বলা যায় পুস্তক নির্বাচনের নীতিমালা বলতে ওই সকল কর্মকাণ্ডকে বোঝায় যে সকল নিয়মাবলী অনুসরণ করে ওই গ্রন্থকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে পাঠ সামগ্রী সংগ্রহ করে সেবা প্রদান করা হয়, সেটাই পুস্তক নির্বাচনের নীতিমালা। এই ভাইভাতে শেষে এই কথাটা বলে দেবেন। আমি আপনাদেরকে বলেছি যে এই কোর্সের ছোট ছোট কোশ্চেন আমরা এই বিষয়গুলোর সাথে সাথে নোট করব। এই বিষয়গুলো 6টা পয়েন্ট কে কে লিখছেন? হাত উঠান তো, কে কে লিখছেন এই 6টা পয়েন্ট? 6টা পয়েন্ট কে কে লিখছেন? খাতাটা উঁচু করলে আমি বুঝতে পারবো। মিজান খাতাটা উঁচু করেন তো দেখি কি লিখছেন। আপনারা এই 6টা পয়েন্ট লেখেন। এই 6টা পয়েন্টই আপনার ভাইভাতে বলবে, ভাইভাতে ধরবে। বলেন তো পুস্তক নির্বাচনের বলবে 5টা পদ্ধতির নাম বলো, কিংবা এরকম বলবে যে পুস্তক নির্বাচনের সংগ্রহের বাংলাদেশের প্রধান প্রধান পদ্ধতি কোনগুলো, কিংবা তোমাকে লাইব্রেরিয়ান নিয়োগ করা হলো, এরকম বলা হবে যে আপনি ঠিক আছে, আপনি ফাজিল মাদ্রাসার লাইব্রেরিয়ান হবেন, আপনি 22,000 টাকার স্কেল পাবেন। বলেন তো একটা প্রসেসের বুক সিলেকশন করতে গেলে তার প্রসেসটা কি? আপনাকে এই কথা জিজ্ঞেস করবে না পুস্তক নির্বাচন কাকে বলে, তা বলবে না, প্রসেসটা কি। অর্থাৎ আপনি প্রসেস না জানলে ও নির্বাচন কাকে বলে তা কোনোদিন বুঝতে পারবেন না। ওকে, আমরা এখন যাব পুস্তক নির্বাচন। বলেন। স্যার আগের পেজটাতে গেলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতাম স্যার। পরের ভিডিও থেকে করে নিন, কথার ক্লাস নেওয়ার ভিতর কথা বলা যাবে না। ওকে, রেকর্ড 40 মিনিটের ভিতর কোনো কথা বলা যাবে না। ওকে, আসেন স্ক্রিনশট নেওয়ার দরকার পরে আবার ইয়ে নেবেন। আসেন পুস্তক নির্বাচনের নীতিমালা সমূহ। পুস্তক নির্বাচনের নীতিমালা আবারও বলছি, এটা কোনো পরিবর্তন করা যায় না, একেবারে স্ট্রিক্ট থাকতে, এখানে শক্ত থাকতে হবে। পুস্তক নির্বাচন নীতিমালা অপরিবর্তনযোগ্য, এই ব্যাপারে কোনো কনসিডার করা হবে না। এর মূলত 7টি পয়েন্ট আছে পুস্তক নির্বাচনের নীতিমালার। এই 7টা ধাপ আছে, 7টা কথা সাধারণত বলে 7টা পয়েন্ট। অনেকেই 7টা পয়েন্টের জায়গায় 20টি পয়েন্ট লিখে দেয়, মানে পলিসি এর সাথে প্যাসপুস লাগাই এটা মোটামুটি খাতা ভরে ফেলে দেয়। এই 7টা পয়েন্টের ভিতরে বিভিন্ন সাব কথাবার্তা দিয়ে আপনাকে লিখতে হবে। নীতিমালার 1 নম্বর কথা হচ্ছে আপনাকে উত্তম বই নির্বাচন করতে হবে। বেস্ট বুকস, উত্তম বই 1 নম্বর পয়েন্ট। এই উত্তম বই নির্বাচন করতে গেলে আপনাকে কি করতে হবে? যদি আপনি বাজারের সেরা বইটা আপনি ইয়ে করতে পারেন, আপনার নীতিমালা 1 নম্বর কথা থাকতে হবে যে আমি উত্তম বই করব। এখন আপনি উত্তম বই না কিনে আপনি মনে করেন আপনি টাকা বাঁচানোর জন্য চুরি করে নীলক্ষেত থেকে ফটোকপি করে নিয়ে আসলেন, উত্তম বই কিনবেন, এটা কিন্তু উত্তম বই হলো না। অরিজিনাল বই কিনতে হবে, উত্তম বই, বেস্ট বই কিনতে হবে। আপনি মনে করেন পাইরেসি বই কিনে ফেললেন, সব থেকে বাজারে যত ফুটপাতের বই কিনে আনলেন ওই বিষয়ের, সেটা হবে না। উত্তম বই কিনলে যুগ যুগ ধরে ওটা চলবে।
এই উত্তম বই বলতে ওই সকল পুস্তককে বোঝায় যা পাঠকের কাছে সর্বোচ্চ ব্যবহার্যতা আছে, অর্থাৎ পাঠক যেটা ভালো ব্যবহার করবে ওইটাই হচ্ছে উত্তম বই। পাঠকের চাহিদা যে পূরণ করতে পারবে না সে বইটাকে উত্তম বই বলা যাবে না। এই চাহিদা নির্ধারণের বিষয়ের জন্য এই উত্তম বই সিলেকশন করার ক্ষেত্রে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বিষয়ের মূল্যায়ন, ওই বইটাতে কি ধরনের। 1 নম্বর বেস্ট বুকস এর ভিতর কি কি বিবেচনা করতে হবে, এটা 3টা পয়েন্ট লিখেন। 1 নম্বর হচ্ছে সাবজেক্টের ইভালুয়েশন করতে হবে। বেস্ট বুকে করতে বইটা কেনার সময় আমি দেখবো বিষয়ের মূল্যায়ন করব, এর নিচে বেস্ট বুকস এর নিচে এটা লেখেন বিষয়ের মূল্যায়ন। 2 নম্বর আছে চাহিদা আছে কিনা, ওই বইটা চাহিদার মূল্যায়ন, দ্রুত লেখেন বিষয়ের মূল্যায়ন চাহিদা। তারপর হচ্ছে আমি পরিমাণগত বিষয়, অর্থাৎ ওই বিষয়গুলো কতগুলো কিনবো। এই 4টা বিষয় যখন একসাথে হবে, এই 3টা বিষয় যখন একসাথে হবে, যদি সেই অনুযায়ী আমি বইটা ক্রয় করি তাহলে সেটাই আমার উত্তম বই বলে বিবেচিত হবে। ক্লিয়ার? তাহলে উত্তম বুক বলতে কিনা, ওইটাই বেস্ট বুক যেটা ইউজারের কাছে ব্যবহার্যতা আছে। যদি স্টুডেন্টের কাজে চাহিদা পূরণ করতে না পারে তাকে উত্তম বই বলা যাবে না। এই উত্তম বইয়ের ক্ষেত্রে 3টা বিষয় দেখতে হবে। একটা সাবজেক্ট ইভালুয়েশন করতে হবে, ডিমান্ড ইভালুয়েশন করতে হবে, আর কোয়ান্টিটি, ওই বিষয়ের কতগুলো আসছে। এই 3টে বিষয়ের উপর লক্ষ্য রেখেই গ্রন্থকারী যদি বুঝে ফেলবে যে কোন বইটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। এই 3টা বিষয়। এই 1 নম্বর পয়েন্ট শেষ। নাম্বার 2, 2 নম্বর পয়েন্ট আসেন। 2 নম্বর পয়েন্ট আছে পজিটিভ ইউজ। এখানে একটা চমৎকার কথা দেখেন, এটা ম্যাককলভিন এটা কিভাবে কত সুন্দরভাবে বলছে। এটা সে বলছে যে স্বাচ্ছন্দ্য ব্যবহার। আপনাদের পরিবারেও যারা আছে, আপনাদের যারা এখানে আছেন তারা অনেকের পরিবার আছে, অনেকের সংসার ধর্ম আছে। পজিটিভ ইউজ, স্বাচ্ছন্দ্য ব্যবহার করা যায় কোন জিনিসটা। আমি আমার বাসায়, আপনারা কিভাবে নেবেন, আমি আমার ছেলে মেয়েদেরকে বলি পজিটিভ ইউজ ওইটা খেয়াল করেন। পজিটিভ ইউজ স্বাচ্ছন্দ্য ব্যবহার, যেটা সবার সামনে ব্যবহার করা যায় না সেটা ব্যবহার করবেন না। আমি আমার ছেলে মেয়েদেরকে বলি যেটা সবার সামনে খাওয়া যায় না সেটা খাবা না, যেটা সবার সামনে দেখা যায় না সেটা দেখবা না। ঠিক আমি আমার ছাত্রদেরকে, এখানে অনেক সিনিয়রও আছেন, আমি তোমাদেরকে একটাই অনুরোধ করব, জীবনে এই 3টা জিনিস অনুসরণ করবা। যে জিনিসটা সবার সামনে ব্যবহার করা যায় না সেটা ব্যবহার করবা না, যে জিনিসটা সবার সামনে খাওয়া যায় না সেটা খাবা না, যে জিনিসটা সবার সামনে দেখা যায় না সেটা দেখবা না। যে মাইকের থেকে আওয়াজ আসছে আমি তাকে বন্ধ করার জন্য অনুরোধ করবো। জি স্যার। যে কথা বলতেছেন আপনি অন্যজনের কথা বলতেছেন, মাইক বন্ধ করে কথা বলেন না কেন? ইমরান আপনি আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। স্বাচ্ছন্দ্য ব্যবহার, আপনার বাসায় ছেলে মেয়েরা যখন মোবাইল টেপে খেয়াল করে দেখবেন যেই বাপ মা আসে তখন সরাই রাখে। কারণটা কি? তার কারণ ও যেটা দেখতেছিল সেটা আপনি সামনে গেছেন তখন মনে করবে যে হাই আব্বু এটা বকবে, তখন আপনি তাকে ধরিয়ে বলবেন যে বাবা এই কাজটা তুমি কেন করতেছো, যে কাজটা সবার সামনে দেখা যায় না তুমি সেই জিনিসটা যাওয়া না। কোন জিনিসটা সবার সামনে খাওয়া যায় না? বিড়িকে সবার সামনে খাওয়া যায়? যারা মদ খায় তারা সবার সামনে খাওয়া যায় না। লাইফ স্টাইলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটা সবার সামনে খাওয়া যায় না সেটা খাওয়া যাবে না, যে জিনিসটা সবার সামনে দেখা যায় না সেটা দেখবা না, যে জিনিসটা সবার সামনে ব্যবহার করতে পারবা না সেই জিনিসটা কোনোদিন কিনবা না। এই পজিটিভ ইউজের ক্ষেত্রে এই 3টা কথাই প্রযোজ্য। আপনার যে জিনিসটা এই পজিটিভ ইউজের কতগুলো নীতির আছে এখানে হচ্ছে এই 3-4টা জিনিস 5টা জিনিস সম্ভবত এখানে। একটা হচ্ছে উৎকৃষ্ট মানের বই কিনতে হবে, পাঠকের প্রয়োজন আছে কিনা এমন বই দেখতে হবে, সেটা রিক্রিয়েশন এন্ড এডুকেশনাল কিনা, শিক্ষামূলক কিনা, সেটা শিক্ষামূলক কিনা সেটা দেখতে হবে। তারপর হচ্ছে কোন বিষয়ের মনে একটা বছর প্রচুর ডিমান্ড আছে, সে ডিমান্ডের সব বইগুলো আপনি কিনবেন না, ডিমান্ডের সব বইগুলো আপনি কিনবেন না। তার কারণ একই বিষয়ের বারবার বই কিনতে গেলে কি দেখবেন যে আপনার একটা বিষয়ের বই বেশি হয়ে গেছে। একটা বিষয়ের সব বই না কিনে বিভিন্ন বিষয়ের বই ভাগ ভাগ করে কিনবেন। এখানে শুধু একটা বই কিনবে। পয়েন্টগুলো এইভাবে লিখবেন, আপনি লেখার সময় উৎকৃষ্ট বই, পাঠকের প্রয়োজন, শিক্ষণীয় বিনোদনমূলক, সর্বাধিক চাহিদা, আর হলো যে এলাকায় লাইব্রেরি সেই এলাকার লোকের পছন্দ। এই 5টা কথা আপনি খাতায় লিখে ফেলেন সাথে সাথে। মেন জিনিস 4টা-5টা পয়েন্ট শুধু লিখবেন, ঠিক আছে? ওকে, আমি এই স্লাইডটা আবার একটু দেখাতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। বলছে আপনি যখন লিখবেন এত লিখতে পারবেন না, তো শুধু লিখবেন উৎকৃষ্ট বই, তারপর লিখবেন পাঠকের প্রয়োজন,
তারপর লিখুন শিক্ষণীয় বিনোদনমূলক, তারপর আছে সর্বাধিক চাহিদা, আর যে এলাকার লাইব্রেরি সেই এলাকার মানুষের আগ্রহ কি। এই 5টা বিষয় যদি আপনি মনে রাখেন তাহলে সেই এলাকার লোকের বই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে। ওকে, তারপরে 3 নম্বর পয়েন্টে যাও। 3 নম্বর পয়েন্ট খেয়াল করেন। স্যার 1 মিনিট স্যার, এটা শেষ করে দিই স্যার। দেখবেন 3 নম্বর পয়েন্টে আসেন, গ্রন্থের মূল্যায়ন ও গুরুত্ব। আপনারা খেয়াল করেন এখানে এক পুস্তক নির্বাচনের সময় গ্রন্থের গুরুত্ব বিবেচনা করতে হবে। সেজন্য আপনি বইটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি 1 নম্বর পয়েন্ট সাথে সাথে লিখে ফেলেন। আপনারা না লিখে যদি পরে লিখেন, আমি বলার পরে লিখবেন তা কেন, সাথে সাথে লিখে ফেলবেন। স্লাইডে পয়েন্ট আসার সাথে সাথে 1 নম্বর পয়েন্ট আছে গ্রন্থের মূল্যায়ন করতে গেলে এই বইটা দেখবেন মূল্যবান কিনা তা বুঝবেন কি করে। যেমন কোন প্রকাশক পুস্তকটি প্রকাশ করেছে, যে প্রকাশক পুস্তকটি প্রকাশ করেছে আপনার সেই পুস্তকটি আপনাকে খরিদ করতে হবে। আপনি সবসময় মনে করবেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, অক্সফোর্ড ইউনিভার্সিটি যদি একটা বই প্রকাশ করে সেই বইটা আর আমাদের নীলক্ষেতের নিউ প্রগতি প্রকাশনীর বইটা একরকম হবে না। অক্সফোর্ড যখন বাংলা একাডেমি যদি একটা বই প্রকাশ করে আর নিউ প্রগতি প্রকাশনী যদি একটা, দুটার মান কি এক হবে? নিশ্চয়ই এক হবে না। কাজেই কোন প্রকাশক বইটি প্রকাশ করেছেন সেটা আগে 1 নম্বর পয়েন্টে ভাবতে হবে। 2 নম্বর হচ্ছে কোন লেখক বইটি রচনা করেছেন। যে লেখক বইটি রচনা করেছেন এই বিষয়ে তার অভিজ্ঞতা কি, তার লেখাপড়া কত দূর, সে কি এই বিষয়ে তার বিষয়ের গভীরতা প্রকাশ করছে নাকি ভাষা আলোচনা করছে। যদি আপনি এই বিষয়টা বইটা লেখক কিনা আর প্রকাশক কিনা। তারপরে আরেকটা বিষয় এইবার দেখতে হবে 3 নম্বরে যাইয়ে রচনার ক্ষেত্রে লেখক বিষয়ের কত গভীরে প্রবেশ করছে সেটা দেখতে হবে। আর লেখক যে বইটা লিখতেন, যে তথ্য উৎস ব্যবহার করছে, এর তথ্য উৎসটা কি। আমি আজকে প্রথমে বলেছি যে আমরা যে সমস্ত বইগুলো লিখি, যে সমস্ত রেফারেন্স গুলো দেখবেন বিবলিওগ্রাফি শেষে আছে, এই বইগুলো ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজের লাইব্রেরিতে আছে। এই ক্লাস এবং এই বইয়ের সাথে যদি ইংলিশের এই রেফারেন্স যে সমস্ত বইগুলোর নাম বললাম এইগুলো সংগ্রহ আপনি যদি তৈরি করেন তাহলে দেখেন যে আপনার জন্য আরো সুন্দর হবে। আমি সেটা এই জন্য প্রথমে বললাম। যারা দেখছি অনেকে দেখতে পাচ্ছেন না, আপনি এটা খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন না, অনেকে বইয়ের সাথে মিলানোর চেষ্টা করতেছেন। বইয়ের সাথে মিলানোর পরে আপনি এটা লিখে পারেন। বইয়ের ভিতরে আমি ওই কাটছাট করে শব্দগুলো এইভাবে আগায় আনছি, ঠিক আছে। আপনি আসেন, এইটা যদি হয় আপনাকে সবসময় এই পুস্তক নির্বাচনের সময় দেখতে হবে বইটার এডুকেশনাল এন্ড রিক্রিয়েশন ভ্যালু আছে কিনা। এই 3 নম্বর পয়েন্ট এটা। হিদায়াতুল্লাহ আপনি লিখতেছেন না, হিদায়াতুল্লাহ লিখে ফেলছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, 17 লিখে ফেলেন। ওকে, 4 নম্বর পয়েন্ট 7 নম্বরেরটা 4 নম্বরে চলে আসছে। দ্রুত আগাবো, আমরা আর একটা পলিসি এখনো বাকি আছে। ওকে, আমাদের টাইম অনেক আছে এখনো, অসুবিধা নাই। বলছে লোয়েস্ট কস্ট, স্বল্প বাজেট। আমরা আগেই বলেছিলাম এই পয়েন্টের ক্ষেত্রে অবশ্যই আমাকে স্বল্প বাজেট। লাইব্রেরিতে আপনার পুস্তক কেনার ক্ষেত্রে প্রথম যে বাধা আসবে, আপনি যেটা পছন্দ করবেন দেখবেন সে পয়সা পাচ্ছেন না, আপনার বাজেট যা। এই গ্রন্থ নির্বাচনের ক্ষেত্রে এই বাজেটই আপনাকে নেতিবাচক, অর্থাৎ কম বাজেটের জন্য আপনি অনেক সময় দেখবেন ভালো বই নির্বাচন করতে পারবেন না। মাসুম রানা, আপনি কি বই জোগাড় করে ফেলছেন নাকি? ওকে, তো দেখেন এই যে এখানেও তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এখানে লোয়েস্ট কস্টের ক্ষেত্রে আপনি কম দাম দিয়ে কিনবেন বলে পাঠকের চাহিদা দেয়, কম দামে খরচ করতে হয়েছে, কম খরচ করতে বলতেছে, তো সেটা পাঠকের চাহিদা থাকতে হবে। কম দাম দিয়ে কেনেন না বেশি দাম দিয়ে কেনেন। 2 নম্বর হচ্ছে কুরাইনে যেগুলো কুরাই করতে চাইছেন কতগুলো বই আপনি কিনতে যাচ্ছেন, অর্থাৎ কুরাইয়ের জন্য নির্বাচিত গ্রন্থের পরিমাণ। আপনার বাজেট কম, আপনি যদি একটা বিষয়ের 20টা বই কেনেন তাহলে তো কেনা যাবে না। একটা বিষয়ের 20টা বই না কিনে 20টা বিষয়ের 20টা বই কিনতে হবে। তারপরে বলছে প্রয়োজনের তুলনায় বাজেট কম থাকে। সব সময় দেখবেন এই প্রয়োজনের তুলনায় বাজেট কম থাকে, এই 3টা বিষয় হচ্ছে এই স্বল্প বাজেটের সাথে সম্পর্কযুক্ত। কেনার সময় এই 3টা বিষয়কে আপনার মাথার ভিতরে রাখতে হবে। নাম্বার 5 আসেন, গ্রন্থাগারের গৃহীত সম্পদ অর্থাৎ লাইব্রেরি রিসোর্স।
গ্রন্থাগারের সংগৃহীত সম্পদ যেন লাইব্রেরি রিসোর্স হয়, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা প্রথম দিন সম্পদের সংজ্ঞা দিয়েছিলাম, আপনি এমন বই লাইব্রেরিতে সংগ্রহ করবেন যা আপনার লাইব্রেরির সম্পদ হয়, যেন বোঝা না হয়ে দাঁড়ায়। আমরা বলছিলাম সম্পদ কাকে বলে? সম্পদ হলো ওই জিনিস যার ব্যবহার্যতা আছে, যেটা ব্যবহার করা যায়, যা প্রয়োজনের সময় কাজে লাগে। আমরা প্রথম দিনই বলেছিলাম রিসোর্সের সময় অনেকের টাকা পয়সা আছে কিন্তু অসুখ বিসুখে কাজে লাগে না, প্রয়োজনের সময় কাজে লাগে না, ওটা সম্পদ না। একজনের 5টা ছেলে আছে, 4টা ছেলে ভালো হয়েছে, একটা ছেলে সন্ত্রাসী হয়ে গেছে, কি অন্য লাইনে চলে গেছে, ওই একটা ছেলে তার জন্য বোঝা। বাংলাদেশের রিসোর্স কি? বাংলাদেশের বর্তমান সব থেকে বড় রিসোর্স হলো মানব সম্পদ। এক সময় বলা হতো জনসংখ্যা সমস্যা, আর এখন বলা হচ্ছে এই ডেমোগ্রাফিক পিপুল, যারা এই ডেমোক্রেটিক পিপুল, যে এরাই আমাদের দেশের আজকে আপনারা জানেন আগস্ট মাসে বিশ্বে না বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আসছে, যে লক্ষ লক্ষ যুব সমাজ বিদেশে, অর্ধশিক্ষিত লোকজন বিদেশে কাজ করে আমাদের টাকা পাঠাইতেছে। আর আমাদের দেশের শিক্ষিত লোকেরা, আপনারা যারা শিক্ষিত বেকার ঘরে বসে বাপমার বোঝাই রয়েছেন। এটাই হচ্ছে রিসোর্স। কি জিনিস? ওটা সম্পদ, প্রয়োজনের সময় কাজ। সব মানুষ, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলতে, সব লোককে MA PhD করার দরকার নেই, আমার দরকার কর্মী মানুষ, যে শিক্ষা আপনার কাজে লাগে। যেমন আপনারা আজকে BA পাস করে, কামিল পাস করে, ফাজিল পাস করে কোনো কিছু হইতেছে না। আমরা এখন যে কাজটা শুরু করছি, এই যে এটা পড়ায়, টেকনিক্যাল সাবজেক্ট পড়ায়, এই জন্যই আপনাদের কাছে আমি বলছি প্রথম দিন যে টাইম চালিয়ে নিচ্ছি, এই ডিপ্লোমা পড়ায়, এটাই আপনার কর্মমুখী পিপুল তৈরি করবো আমরা, যাতে এই সম্পদ। কাজেই লাইব্রেরিতে এমন সম্পদ তৈরি করতে হবে যে বইটা আজকে কিনবো 20 বছর পরে সম্পদ থাকবে। আজকে কিনলাম, কালকে কাজে লাগলো না, এটা লাইব্রেরির জন্য বোঝা হয়ে গেল, দখল হয়ে গেল, ওই জিনিসটা আমি কিনবো না। এর জন্য 3টা বিষয়, একটা আছে উৎকৃষ্ট মানের বিষয়, বিষয়ের ভিন্নতা, আর পাঠকের চাহিদা। 3টা পয়েন্ট এখানে। এই কাজেই লাইব্রেরি রিসোর্স হবে, যদি আমি উন্নত মানের বই কিনি তাহলে সেটা লাইব্রেরি রিসোর্স হবে। আমি বলছি বিষয়ের ভিন্নতার ক্ষেত্রে আমি বলেছি যে একই বিষয়ের 10টা বই কিনবো না। 10টা বিষয়ের একই বিষয়ে যদি আপনি 10টা বই কেনেন, তাহলে কয়েকদিন পরে এর ব্যবহার্যতা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এত বই এই বিষয়ের লোক ধরে পড়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে পাঠক আর আসবে না। একটা বিষয় যদি 10টা বই কেনেন, তাহলে একটা পিপুল একটা বিষয়ের সাবজেক্ট আসলো। কিন্তু 10টা বই যদি 10টা সাবজেক্টের কেনেন, তাহলে 10 জন পিপুল আপনার লাইব্রেরিতে আসবে, এবং যুগ যুগ ধরে এটা আপনার সম্পদ হিসেবে থাকবে। সর্বোপরি যাই কেনেন সেটার জন্য আপনার ইউজারের ডিমান্ড থাকে। ইউজারের চাহিদা না থাকলে তা কিনবেন না। ইউজারের চাহিদাকে বারবারই করা হয়েছে। এক্ষেত্রে ম্যাককলভিনের একটা থিওরি আছে, ডিমান্ড অফ থিওরি। ম্যাককলভিনের একটা বই আছে, এটা বুক সিলেকশনের পর, এই বইটা আপনারা পড়তে পারেন। এই কথা তার মানে সে বলছিল যে গ্রন্থ সংগ্রহ করতে হবে, ওই গ্রন্থ পাঠকের চাহিদা যার বেশি আছে সেটাই সংগ্রহ করতে হবে। 1926 সালে উনি এই কথাটা বলে গেছিলেন। ম্যাককলভিন এটা বলছিল 1926 সালে, যে 1962 সালে সম্ভবত বলছিল এই বইটা কিনতে হবে। 6 নম্বর পয়েন্ট আসেন, আপনার এই সম্পদের ক্ষেত্রে এই নীতির সাথে, আমরা কিন্তু নীতিমালা পড়তেছি, এই পয়েন্টের সাথে কোনো আপোষ করা যাবে না। আসেন এবার একাধিক কপি, আপনার ডুপ্লিকেট কপি। একটা লাইব্রেরিতে অনেকগুলো কপি প্রয়োজন হতে পারে। একটা বইয়ের বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন ধরনের আছে, সেটা আপনাকে বিভিন্ন ধরনের কপি থাকতে পারে। একটা বইয়ের ডিমান্ড থাকলো যে এটা 10 কপি কিনতে হবে, 5 কপি কিনতে হবে, কিন্তু এই অনেকগুলো কপি আপনি কিনতে গেলে দেখবেন যে সেটা অনেক দাম পড়ে যাবে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, এর একটা বই যদি আপনি কিনতে যান বোর্ড কিন্তু, তাহলে অনেক টাকা খরচ যাবে। সেই ক্ষেত্রে আপনি এর অ্যাব্রিজ এডিশন আছে, পেপার ব্যাক বাইন্ডিং আছে, ডুপ্লিকেট কপি কিনে আপনি এর দ্বারা প্রয়োজন চাইতে পারেন। এটা কিন্তু নীতিমালার ভিতরে থাকতে হবে। এই নীতিমালাতে একই বই, মূল বই কিনতে পারলেন, একটা বইয়ের বিভিন্ন ধরনের এডিশন থাকে, একটা দুটো অরিজিনাল কিনলে, মূল বই কিনলেন, তারপরে পেপার ব্যাক অথবা স্টুডেন্ট এডিশন এটা কিনলেন। একটা বই দেখবেন একই বইয়ের বোর্ড কভার, বোর্ড বাইন্ডিং থাকে। আমাদের KM সাইফুল ইসলাম স্যার মারা গেছেন, ওই বইটা আবার নিউ প্রগতি প্রকাশনী কপিরাইট কিনে নিয়ে ওটা আবার ছাপাইতেছে, ইসেনশিয়াল অফ ক্যাটালগিং এন্ড ক্লাসিফিকেশন। এই বইটার হার্ড কভারের দাম ছিল 750 টাকা, আর পেপার ব্যাকের দাম ছিল 365 টাকা। আপনি এই বইটা 750 টাকাটা কেনার দরকার নেই, স্টুডেন্ট এডিশন যেটা 375 টাকা সেটা কিনবেন। একটা মূল কপি কিনলেন, বাকি স্টুডেন্ট এডিশন কিনলেন কিংবা অ্যাভারেজ এডিশন কিনলেন। তাই বলে কোনো ফটোকপি কিনবেন না, কিন্তু বই ফটোকপি করবেন না, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা হয়ে যাবে। ওকে, তারপরে আসেন লাস্ট নাম্বার 7, লাস্ট পয়েন্ট,
ব্যবহারকারী। এইখানে একটা জিনিস আছেন, এটা লিখে রাখেন, এটা এর রিলেটেড আমি আপনাদেরকে একটু শিখাই দিই, তার কারণ পরবর্তীতে ভাইভাতে কাজে লাগবে। এখানে 4টা শব্দ আছে, খেয়াল করেন। সামনের দিকে একটা আছে রিডার, একটা আছে ইউজার, একটা ক্লায়েন্টেল, আর একটা আছে প্যাট্রন। এরা সবাই কিন্তু লাইব্রেরির ব্যবহারকারী। কিন্তু এই 4টা জিনিস কি? এই 4টার চাহিদার দিকে নীতিমালার উল্লেখ থাকবে। 1 নম্বর হচ্ছে রিডার, যিনি গ্রন্থগারের নিয়মিত পাঠক, যিনি প্রায় আসেন, সেটা তালিকাভুক্ত রেজিস্টার্ড মেম্বার, তারা লাইব্রেরির নিয়মিত পাঠক, এরা হচ্ছে আপনার রিডার, পাঠক। তারা বাসায় বই নিতে পারে, লোন নিতে পারবে, ধার নিতে পারবে, লাইব্রেরির রুলস এন্ড রেগুলেশন নিয়ে তারা এটা আপনার, এরাই হলো রিডার। বলবে রিডার কাকে বলে, ভাইভাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে? যখন আব্দুল্লাহ সাহেব যখন জিজ্ঞেস করবে, মিজান যখন জিজ্ঞেস করবে যে রিডার কাকে বলে, তখন আপনার সাথে সাথে এক কথা উত্তর দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে রিডার গেল, যিনি পাঠকের লাইব্রেরি নিয়মিত বললাম। তারপরে বলছে ইউজার। ইউজার কারা? এই তো আর আগে বললাম রিডার, বলতেছে এরা লাইব্রেরির নিয়মিত পাঠক না, কিন্তু মাঝে মাঝে আসে, কিছু সময় ব্যবহার করে। সে দ্যাট লাইক, ধরেন আমি এখন রংপুর গেলাম, আমি যা গেছি সেলিমের কাছে, সেলিম ফোন তুলতেছে না, কিংবা সেলিম হয়তো মনে করতেছে স্যারের খাইতে দিতে পারে, দূর ফোনটা না তুলি, ঠিক আছে, যে হাড়ি ভাঙ্গা আমটাম চাই ফেসে। এখন কি করে, আমি সেলিমের জন্য অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকতে 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 কি করলাম, দেখি যে আচ্ছা ফোন তুলতেছ না, পরে মনে করলাম হয়তো কোনো সমস্যা আছে, আমি পাবলিক লাইব্রেরির ভিতরে ঢুকলাম, দেখি পাশে একটা লাইব্রেরি, সেটা স্কুলের হোক, কলেজে হোক, পাবলিক লাইব্রেরি হলো, পাবলিক লাইব্রেরিতে ঢুকলাম, ঢুকে আমি একটা পত্রিকা নিয়ে কিংবা একটা বই নিয়ে 2 মিনিট 5 মিনিট ইন দি টাইম সেলিম ফোন করছে, স্যার সরি আমি অষ্টমী ছিলাম, আপনার ফোনটা আমি তুলতে পারি নাই। আমি বললাম ঠিক আছে আপনি আসেন। এই যে আমি লাইব্রেরিতে গেলাম, এই লাইব্রেরিতে যে 5 মিনিট 7 মিনিট যাইয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে, অনিয়মিত ভাবে আমি গেলাম, ইনি হলো ইউজার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবেন? রিডার কি, ইউজার কানে যায়। এইবার আসেন ক্লায়েন্টেল। ক্লায়েন্টেল এটা শব্দের বানানটা এটা হবে CLIENTELE, মক্কেল সমূহ। উপরে এখানে দেখেন বানানে একটা টি বা একটা ই নেই, বানানটা এইটা সঠিক, এইটা, এই বানানটা সঠিক, এই বানানটা লেখেন, এই বানানটা, আর এই বানানটার এখানে একটা ই দিয়ে নেন, এখানে একটা ই দেন, ই হবে এখানে একটা। ক্লায়েন্টেল, এখানে একটা মজার ব্যাপার আছে, এটা আবার কি জিনিস, এটা হচ্ছে আপনাদেরকে, এটা প্রায় সময় আপনারা বলেন ক্লায়েন্টেল আর মুয়াক্কেল বা চুক্তিবদ্ধ পাঠক। ধরে নেন আমি অনেকগুলো বিষয় আছে যেটা এখানে রেকর্ডের সময় এত বলা যাবে না। একজন পাঠক আমার কাছে আসলো, কিছুদিন আগে আমাদের লাইব্রেরিতে আসছিল, যে সে স্পেশাল এডুকেশনের উপরে কাজ করে। এখন এই রেফারেন্স সার্ভিস 2 রকম, একটা আছে রেডি রেফারেন্স সার্ভিস আর একটা লং রেঞ্জ রেফারেন্স সার্ভিস। এই মুয়াক্কেল হলো উনি যে লাইব্রেরিয়ান প্রশ্নের উত্তর সাথে সাথে দিতে পারে না, কিংবা গবেষণামূলক তথ্য দিতে হয়, গবেষণা করে সংগ্রহ করে দিতে হবে, সেই ক্ষেত্রে এই পাঠকের সাথে চুক্তি করতে হবে, এর জন্য তাকে পে করতে হয়। কাজেই চুক্তিবদ্ধ যে পাঠক, যে মক্কেল, সে হলো আপনার এই হলো, সে হলো ক্লায়েন্টেল, তাকে মক্কেল বলে, যেটা লং রেঞ্জ রেফারেন্স সার্ভিস সে ব্যবহার নেয় সবসময়। আচ্ছা, তারপর হচ্ছে প্যাট্রন। এরা আবার কারা? প্যাট্রন হলো যে প্রতিষ্ঠানে গ্রন্থগার, যে প্রতিষ্ঠান তার সকল সুবিধাভোগী, অর্থাৎ যে প্রতিষ্ঠানের স্কুল কলেজ হোক, মাদ্রাসা হোক, কিংবা ব্যাংক বেজ হোক, এর যত ইউজার আছে, তার যত সদস্য আছে, তারা সবাই এর সুবিধাভোগী, একে বলে প্যাট্রন। এটার পরে পরিশেষে, এই আলোচনার পরে পরিশেষে বলে দিতে হবে এটা, যে একটি গ্রন্থাগারের প্রাণ হলো তার সংগ্রহ, আর এই প্রাণে গতি সঞ্চার করে থাকে তার ব্যবহারকারী। পাঠকের চাহিদা, পুস্তকের মান, আত্মিক সংগতি, এই 3 সময় পুস্তক নির্বাচন, এই উক্তিটি সঠিক এবং যথার্থভাবে কার্যকর করার জন্য এই পুস্তক নির্বাচনের নীতিমালা তৈরি করতে হবে। এই 7টা পয়েন্ট, এটা হলো পুস্তক নির্বাচনের নীতিমালা। এই নীতিমালায় 7টা বিষয়, 7টার ভিতরে যে সমস্ত সাব পয়েন্ট গুলো আছে, এই ব্যবহারকারীর ইন্টারেস্টকে সামনে রেখে, আপনি সেটা রিডার হোক, ইউজার হোক, ক্লায়েন্ট হোক, প্যাট্রন হোক, এদের সকল চাহিদা, এদের সকল ইন্টারেস্ট, এরা যেটা ইন্টারেস্ট ফিল করে, তাদের চাহিদাকে সামনে রেখে আপনার পুস্তক নির্বাচন করতে হবে এবং নীতিমালা তৈরি করতে হবে। এটাই হলো পুস্তক নির্বাচনের নীতিমালা। এখানে একটা জিনিস শেষ হলো, এখন এরপরে আসবে আমাদের পলিসি।
এটা লেখার পরে এখানে একটা উপসংহার লিখে দেবেন। এখন আসেন নির্বাচনের পলিসি, একটা পর্ব গেল, হাতে সময় আছে, অবশ্যই একটাই শেষ করতে হতো আজকে। ওকে, আমরা 40-এ শুরু করছিলাম, তাহলে 5 না, হ্যাঁ আর একটা শেষ করা যাবে। ওকে, পুস্তক নির্বাচনের কৌশল, আমাদের সিলেবাস শেষ করতে, অনেক বড় সিলেবাস। পলিসিস অফ বুক সিলেকশন, আগে যেটা বলছি ওই 7টা পরিবর্তন করা যাবে না। আর এইটা হলো আপনার পুস্তক নির্বাচনের সময় এই পলিসিটা আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। যদি এই পলিসিটা আপনি অ্যাডাপ্ট করতে পারেন, এই নীতি বা কৌশল অবলম্বন করেন, সেই ক্ষেত্রে আপনার আরো বেশি ফল পাওয়া যাবে। বেশি ফল পাওয়ার জন্য যে লক্ষ্য বা উদ্দেশ্য গ্রহণ করা হয় সেটাই হলো যে, ঠিক আছে, যে এখন আমরা পুস্তক নির্বাচনের কৌশল চলে আসলাম। ওকে, পুস্তক নির্বাচনের কৌশল কাকে বলে? প্রত্যেক গ্রন্থকারী তার গ্রন্থকারের উন্নয়ন চাই, সেই জন্য কিছু পলিসি বা থাকে। পলিসি শব্দের আবিধানিক অর্থ হলো শাসন প্রণালী। বুক সিলেকশন পলিসি হলো এ কোর্স অফ অ্যাকশন, অর্থাৎ গ্রন্থকারের ক্ষেত্রে সিলেকশন পলিসি মাঝে মাঝে পরিবর্তন হতে পারে। নিচে বুক সিলেকশনের পলিসি সমূহ আলোচনা করো। 1 নম্বর, আপনার কৌশল নিতে হবে সিলেকশনের সময় লাইব্রেরির উদ্দেশ্য কি সেটা দেখতে হবে। 1 নম্বর পয়েন্ট, এখানে 13টা না 14টা পয়েন্ট আছে এই বুক সিলেকশন পলিসির। 1 নম্বর হচ্ছে লাইব্রেরির উদ্দেশ্যটা দেখতে হবে। দ্রুত লেখেন, সামনে যারা আছেন ইয়ে থেকে মাসুম রানা চোরের মতো ভালো কুলুক করেন কেন? দ্রুত লেখেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে লাইব্রেরির উদ্দেশ্যটা কি সেটা আমাকে দেখতে হবে। যদি লাইব্রেরির লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, যদি আমার লাইব্রেরি থাকে বাচ্চাদের জন্য লাইব্রেরি, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে করতে হবে। যদি আমার কলেজের লাইব্রেরি থাকে তাহলে পাবলিক লাইব্রেরি যেতে থাকে। যদি সেটা শ্রমিকদের জেলখানা লাইব্রেরি থাকে তাহলে তাদের উদ্দেশ্য লক্ষ্য রেখে আপনাকে সিলেকশন করতে হবে। 2 নম্বর হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর সার্ভিং অফ দ্য কমিউনিটি। যে এলাকায় লাইব্রেরি, সেটা যদি আমার নীলভাবারি হোক আর যেখানে হোক না কেন, যে এলাকায় আমার লাইব্রেরি, সেই এলাকায় যে লাইব্রেরি যেখানে আমার, সেই লাইব্রেরির উদ্দেশ্য বৃহৎ জনগোষ্ঠী যারা এটার সাথে, যে কমিউনিটির সাথে এটা জড়িত, সেই কমিউনিটির জন্য এরা সাথে যেন তারা বেশি সেবা পাইতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্ট, কোয়ালিটি অফ বুকস। যে বইটা কিনতে হবে সেই বইটার গুণাবলী কি, সেই বইটার কি কি গুণ আছে, কতগুলো উদ্দেশ্য পারপোজ সলভ করবে, সেই বিষয়টা আমাকে দেখতে হবে। যদি আমার কোয়ালিটি সম্পন্ন বই না হয় তাহলে আগেই বলেছি যে আমাদের যে রিসোর্সটা ছিল সেই রিসোর্স থাকবে না। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে বুক রিভিউ, পুস্তক সমালোচনা। পুস্তক সমালোচনা কাকে বলে? একটা পুস্তক প্রকাশের আগে ভালো মন্দ, দোষ গুণ বিচার বিশ্লেষণ করে কোন বিশেষজ্ঞ পর্যায়ের লোক যদি লিখিতভাবে বা মৌখিক আলোচনায় ভাবে বা ইলেকট্রনিক মিডিয়ায় ওই বইটার ভালো মন্দ দিক প্রচার করে, তাকে বলা হয় বুক রিভিউ। বুক রিভিউ কাজেই যে বইটা আমি কিনবো সেই বইটা সম্পর্কে কোনো সমালোচনা, কোনো প্রবন্ধ বা নিবন্ধ প্রকাশিত হয়েছে কিনা সেই বিষয়টা, সেটা হলো বুক রিভিউ। ওকে, লেখা হয়েছে? ওকে, তারপরে নাম্বার 5 নম্বর আছে আমি যে গ্রন্থকার ব্যবহারকারী, ওই যে ক্লায়েন্টেলের কথা বলছি, ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট, এখানে নট ক্লায়েন্টেল, আমি এখানে ক্লায়েন্ট বলছি। ক্লায়েন্ট ঠিক আছে, আমি দেখেন আমি বলছি যে যদি ব্যবহারকারীর আশা ভরসার সাথে গ্রন্থকারের সংগ্রহের সম্পর্ক মিল না হয়, আশার সাথে প্রাপ্তির সমন্বয় না হয়, তাহলে কিন্তু আপনার পলিসিতে পরিবর্তন করতে হবে। এই পলিসি, এমন পলিসি নির্ধারণ করতে হবে যাতে তাদের লাইব্রেরিটা পাঠকের আশা ভরসার কর্মস্থল হয়। তারপরে আসেন, তারপরে দেখেন অ্যাপ্লিকেবিলিটি, অর্থাৎ প্রায়োগিক ক্ষমতা। আপনি লাইব্রেরির জন্য প্রায়োগিক ক্ষমতা কোনটা? আপনি যে নীতিমালাটা তৈরি করছেন, যে পলিসিটা আপনি তৈরি করছেন, সেই পলিসিটা এই জায়গার জন্য কতটুক প্রয়োগ করা যায়, কতটুক মানে বাস্তবসম্মত। যদি সেটা বাস্তবসম্মত না হয় তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন, আপনার সেটা ঠকে যাবেন, আপনার এটা ফলপ্রসূ হবে না, কাজে আসবে না। ওকে, নাম্বার 7 ব্যবহার্যতা, ইউজেস। আপনি যে বইটা সিলেকশন করবেন আপনার নীতিমালা বা পলিসিটা এমন ভাবে ব্যবহার হবে,
এমন বই আপনি সংগ্রহ করবেন, এমন ভাবে মানে ম্যাচিং করে দেবেন যার যে বইটা লাইব্রেরিতে একদিনও বসে থাকবে না, সব পাঠক যাতে সেটা পড়ে, সব যাতে সার্বজনীনতা ব্যবহারযোগ্য ইউনিভার্সাল ইউজ যাতে সেই বইটা হয়, সেই বইটা আপনি এখানে সেইভাবে তৈরি করবেন। ওকে, তারপরে 8 নম্বর সিলেকশন অ্যাপ্লিকেবিলিটি, বলছে নির্বাচনের গ্রহণযোগ্যতা। আপনি যখন পুস্তক নির্বাচন করবেন তখন কিন্তু আপনার কানিজ তখন অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে, অর্থাৎ অনেকগুলো প্যারামিটার ঠিক করতে হবে। যে সমস্ত যে বইটা নির্বাচনের ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে প্যারামিটার বৈশিষ্ট্যগুলো বাড়বে, যখন যে বৈশিষ্ট্যগুলো বেশি আসবে ওই বৈশিষ্ট্যের বইগুলো কিন্তু যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক ভালো হবে। এই এটাকে নির্বাচনের গ্রহণযোগ্যতা বলে না। তারপরে এইবার আসেন অনুমোদিত সংগ্রহ, অ্যাফিলিয়েটেড রিসোর্সেস। এটা আবার কি জিনিস? অ্যাফিলিয়েটেড রিসোর্সেস এটা আবার কি জিনিস? অনুমোদিত সংগ্রহ। একটা জিনিস মনে করবেন, যেমন আমরা লাইব্রেরি সায়েন্সের বই ডিপ্লোমা করতেছি, আমাদের সিলেবাসের নিচে দেখবেন একটা তালিকা আছে, একটা সিলেবাসের নিচে দেখবেন কিছু রেফারেন্স আছে, ওইটা এলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত সম্পদ, ওইটা তালিকা। অ্যাফিলিয়েটেড রিসোর্স হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন তাদের নিজস্ব কিছু চাহিদা থাকবে, নিজস্ব কিছু সম্পদ থাকবে। আমি বাংলাদেশ ব্যান্ডবেজ শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করি, এখানে ব্যান্ডবেজে যারা কাজে তারা পরিসংখ্যান নিয়ে, আইসিটি নিয়ে, এডুকেশনাল রিসার্চ নিয়ে, সোশ্যাল সাইকোলজি, এটা রিসার্চ মেথোডোলজি নিয়ে কাজ করেন, কাজে ওনাদের অ্যাফিলিয়েটেড রিসোর্স ওইটা, সেই বিষয়টা নীতিমালায় থাকতে হবে এবং সেই নীতিমালা অনুযায়ী আমাকে সংগ্রহ করতে হবে। নাম্বার 10, হ্যাঁ কঠিন কথা, বলছে কালচারাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ সাংস্কৃতিক বাধা। এক দেশের গালি আর এক দেশের বুলি, কাজেই এমন কোন বই কিনবেন না যেটা যে এলাকার কালচারের সংস্কৃতির সাথে আমাদের ইসলাম ঐতিহ্য সংস্কৃতির বিপক্ষে যায়, এমন কোন সংগ্রহ কিনবেন না এবং নীতিমালার ভিতরে যাবেন না। আপনি জানেন উলিপুরে যদি কেউ থাকে, উলিপুরের এক ভাষা, উলিপুরের কথা যদি ইয়েতে আমাদের নোয়াখালীর ইসে বেগমগঞ্জে বলেন, বেগমগঞ্জে যদি বলেন তাহলে তার পিঠ থাকবো। উলিপুরের যে ভাষাটা সেটা কিন্তু ওদের বৈধ ভাষা, কিন্তু ওই কথাটা যদি নোয়াখালী যাই তাহলে কিন্তু আপনার পিঠের ছাল উড়াই দিবে আর কি, ঠিক আছে? কাজেই কালচারাল বাধা যদি থাকে, যে বিষয়টা যে জায়গার চল প্রচলন সেটা জাবের এতক্ষণ কইছিল, যে এলাকার প্রচলন যেটা সে এলাকা সেটা তৈরি করতে হবে। ওকে, প্রোগ্রাম আজকে অনেক দেখলাম, অনেকে আসছেন, ভালো, সবাই ভালো, এরকম রেগুলার ইয়ে থাকলে ভালো। ওকে, তারপর বলছে সেন্সরশিপ। একটা বই প্রকাশ হয়েছে কিংবা হবে, আপনি আপনার নীতিমালায় পলিসি এটা থাকবে, সরকার সেন্সরশিপ কাকে বলে? সরকার বা রাষ্ট্র কর্তৃক আরোপিত কোন প্রকাশন বলে। যদি গভর্নমেন্ট সেন্সরশিপ করে, গভর্নমেন্ট বলে যে না এই অংশটুকু দেখানো যাবে না, এই কাজটা প্রকাশ করা যাবে না, তাহলে সে যদি প্রকাশ হওয়ার পরে সেন্সরশিপ অর্থাৎ কপিরাইট আইন অনুযায়ী যদি সেটা গভর্নমেন্ট ওটা উঠাই নাই বাজার থেকে, সেন্সরশিপ আরোপ করে, তাহলে সেই বইটা আপনি সংগ্রহ করতে পারবেন না। কাজেই এরকম বই যদি চেঞ্জ করেন নীতিমালার ভিতরে উল্লেখ থাকবে, যদি সংগ্রহ হয়ে যায় তা সেটা চেঞ্জ করে আইসোলেটেড এরিয়াতে দিতে হবে এবং বই পুস্তক লাইব্রেরি থেকে সেটা ছাঁটাই করে ফেলতে হবে। এবং এই যে পরের পয়েন্টে আইছে ছাঁটাইয়ের ব্যবস্থা, অর্থাৎ আপনি আজকে যেটা কিনতেছেন সবটা আপনার সম্পদ হবে না। আমরা গাছ লাগাই, মাঠে আমরা ফসল লাগাই, ফসলের ভিতরে কিছু ঘাস হয়ে যায় না, কিছু আগাছা হয় না, পাটের বীজ বুনিয়ে রেখেছি, তোমা পাটের ভিতরে দেখি আলাদা ঘাস উঠে গেছে, ধানের ভিতরে দেখি আর এক ঘাস উঠে গেছে, এইগুলো আমাকে আগাছা পরিষ্কার করতে হয়, অর্থাৎ নিড়ানি দিতে হয়। ঠিক লাইব্রেরিতে কালেকশন করার জন্যই, লাইব্রেরিতে কালেকশন করার পর যে পয়েন্টগুলো থাকবে যেটা অপ্রয়োজনীয় হবে বাইসে বাইসে সেটা বাদ দিতে হবে। এই যে আমার ব্যান্ডবেজ লাইব্রেরিতে সেদিনকে আমরা 765 বই উইডিং করছি, এবং উইডিং এর কিছু পলিসি আছে, কিন্তু আপনারা যারা লাইব্রেরি আছেন আমি শিখাবো উইডিং এর নীতিমালাটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, সরকারি ডকুমেন্টস আমার এই বইটার ভিতরে দেখবেন আছে, আপনারা এটা পড়ে নেবেন। এটা যেখানে যান কপিরাইট অনুযায়ী, আইন অনুযায়ী এই উইডিংটা এই বইটার ভিতরে পুস্তক নির্বাচনের ছাঁটাইয়ের নীতিমালা সরকারি গেজেটটা আছে, দেখবেন এটা অনেকে চাই। ও এই তো বইয়ের ভিতরে দেওয়া আছে, দেখেন ছাঁটাইয়ের নীতিমালা সরকারি আদেশটা দেওয়া আছে, পেজ নাম্বার 138 থেকে দেখেন, 138 গভর্নমেন্টের লোগো দেওয়া আছে, এটা 138 নম্বর পৃষ্ঠা থেকে দেখেন। আর এটা স্যার
হ্যাঁ রাইট 168 থেকে দেখবেন, এটা পড়ে নেবেন 168 থেকে 145 পৃষ্ঠা। এই ছাঁটাইয়ের কিছু নীতিমালা আছে, যদি এই নীতিমালা অনুযায়ী আপনি ছাঁটাই না করেন তাহলে কিন্তু আপনি চাকরিতে রিটার্নে যেতে পারবেন না, আপনার কিন্তু সরকারের পাওনা দেওয়া সব ঝুলে যাবে। কাজেই ছাঁটাইয়ের নীতিমালা আপনাকে অপ্রয়োজনীয় পুস্তক লাইব্রেরিতে ছাঁটাই করতে হবে। আবার ছাঁটাইয়ের নামে কিন্তু প্রয়োজনীয় বই আপনার আত্মীয় স্বজনে দিয়ে দিলেন, তা কিন্তু আবার খবর আছে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, আপনার বাজেটারি অ্যালোকেশন। সর্বশেষ যতই নীতিমালা করেন না কেন, যতই আপনি পলিসি দেন, যতই টেকনিক কৌশল নেন, বাজেট হলো আপনার আর্থিক বরাদ্দ অনুযায়ী এই সকল প্রয়োজন আপনাকে চাহিদাকে মেটাতে হবে, তাহলে আপনি এটা তৈরি করতে পারবেন। পরিশেষে এই উপসংহারে লিখে দেবেন যে এই 3টা কথা লিখে দেবেন সবসময়: পাঠকের চাহিদা, পুস্তকের মান, আর্থিক সঙ্গতি। এই 3টা নিয়েই পুস্তক নির্বাচন। যদি এর কোনোটা ঘাটতি থাকে তাহলে কোনোদিন সেটা ভালো হবে না, তখন কোনো নীতি বা কৌশল বাস্তবায়নযোগ্য হবে না। কাজেই উপরোক্ত আলোচনায় কৌশল অবলম্বন করে ভালো ফল গড়ে তোলা সম্ভব, তবে পলিসি সময়ের থেকে সময়ের পরে পরিবর্তন হতে পারে। এটাই হলো আমাদের আজকের আলোচনা। আমাদের কাটায় আমরা এখন 30 মিনিট, আর আগে নিচে আমরা 44 আর 44-এ 45-এ ওখানে 15, তাহলে 45 মিনিট আমরা করছি। এক্সেলেন্ট রেকর্ড। টেকনিক যারা আছেন টেকনিক্যালে, আমরা এখন আপনাদের কাছ থেকে কোশ্চেন নেব। কোশ্চেন শুরু। বলেন, রান্না বাড়া হয়েছে কিন্তু আসল জিনিস হয়নি রে। লবণ দেওয়া হয় নাই। না না না, পারে না, থাকবে এটা থাকবে না, থাকতে পারে না, থাকবে। লেখেন, দুটো কোশ্চেনে কিন্তু থাকবে, দুটো কোশ্চেনে কিন্তু থাকবে। প্রশ্ন কি আসতে পারে? একেবারে 100 মিস নেই। থ্যাংক ইউ স্যার। 2 নম্বর কোশ্চেন দেখেন, পড়া যায়? জি স্যার, বলতে পারতেছি। না, একজন দেখলাম হুকি মারতেছে, সে হয়তো মোবাইল দিয়ে দেখতেছিল, তো এই জন্যই মনে হয়। যারা মোবাইলে ব্যবহার, দুইটা শব্দ সবসময় মনে করবেন। এখানে একটা চুট্টা কৌশল শিখাই দিই, পরীক্ষায় যাই পড়ুক না কেন, এই দুটো শব্দ ইংরেজিটা পড়বেন। এই দুটো শব্দ যদি থাকে, একটা আছে পলিসি আর একটা আছে প্রিন্সিপাল, তাহলে দুইটা যদি দুটোই থাকে প্রশ্নের ভিতরে, তাহলে আপনার এই দুটোই কিন্তু লিখে দিতে। কিন্তু দুটো থাকে না। এর আছে কয়টা পয়েন্ট? এর 7টা পয়েন্ট। এর কয়টা পয়েন্ট? 7টা। আর এর আছে 13টা। কিন্তু এই 7টার আবার আন্ডা বাচ্চা কিন্তু অনেকগুলো। এই 7টার কিন্তু 3টা 4টা 5টা করে অনেকগুলো আন্ডা বাচ্চা, তাই না? হবে না বাংলা হবে? হ্যাঁ, এটাই হবে। বাংলা হবে না ইতে হবে ইংলিশে? প্রশ্ন যাওয়া আছে দেখেন। এই হলো। আর কোন কোশ্চেন?